যে কাঞ্চন মল্লিকের সাথে আমরা দেখেছিলাম যে কত বিরাট বৈরিতা হয়েছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের ওখানকার অলিখিত সেকেন্ড ম্যান বা ফার্স্ট ম্যান বলা যেতে পারে, শ্রীরামপুর লোকসভার মধ্যেই পড়ে উত্তরপাড়া। তো কি মনে হয় 2026-এ উত্তরপাড়া বিধানসভাতে কি তৃণমূল তাদের এই যে ট্রেন্ড চলে আসছে 11 সালের পর থেকে সেটাকে ধরে রাখতে পারবে নাকি কিছু পরিবর্তন? কাঞ্চন মল্লিক রাজনৈতিকভাবে ব্যর্থ বলা যায়। হ্যাঁ, এবার কাঞ্চন মল্লিক ভোটে দাঁড়াবে কিনা আমরা তো জানি না। যে দাঁড়াতে চায়, তৃণমূল কংগ্রেস মনে হয় না তাকে টিকিট দেবে। 2026-এর বিধানসভা নির্বাচনের আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি, আর তাই এই নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে আমরা চেষ্টা করব এ রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রের যে রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ করার। 21-এর পর 26, এই বিগত 5 বছরে এই সমস্ত এলাকায় বা এই সমস্ত বিধানসভা কেন্দ্রের অন্তর্গত যে সমস্ত এলাকা রয়েছে সেখানে কি কি উন্নয়ন হলো আর কি কি উন্নয়ন হলো না, বা কোন কোন সমস্যার সমাধান হলো আর কোন কোন সমস্যা হয়েই থেকে গেল, সেটারও বিশ্লেষণ করার চেষ্টা করব। আর আজকের এই আলোচনার শুরুতেই যে বিধানসভা নিয়ে কথা বলবো তা হলো হুগলি জেলার উত্তরপাড়া বিধানসভা। বাংলার রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলির মধ্যে অন্যতম এবং রাজনৈতিক সমীকরণের ভিত্তিতেও অন্যতম এই উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র। একসময় লাল দুর্গ থেকে আজ ঘাসফুলের অবিচ্ছেদ্য আধিপত্য। কি হতে চলেছে 26-এর নির্বাচনে এই উত্তরপাড়া বিধানসভার সমীকরণ, এই নিয়ে আজকে কথা বলবো। আমি রয়েছি এই মুহূর্তে আপনাদের সঙ্গে ঋষিতা এবং আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী পঞ্চানন। উত্তরপাড়া বিধানসভা, এই বিধানসভাটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে প্রায় বেশ অনেক বছর ধরে সিপিআইএমের একটা খুব গুরুত্বপূর্ণ দুর্গ ছিল এবং সেটা কাটিয়ে 2001 সালে প্রথম সেখানে তৃণমূল কংগ্রেস আসে, তারপরে আবারও বামেদের কাছে চলে যায়। কিন্তু 2011 সালের পর থেকে 2021-এর বিধানসভা অবধি তৃণমূলই বারংবার জিতে এসছে। এবং তৃণমূল কি করেছে এখানে গুরুত্বপূর্ণভাবে, প্রথমে অনুপ ঘোষাল, তারপরে প্রবীর ঘোষাল, সেলিব্রিটি মুখ কাঞ্চন মল্লিক বর্তমানে যিনি ওখানকার বিধায়ক রয়েছে। কি মনে হয় তৃণমূল কংগ্রেস সেখানে কেন এই কেন্দ্রটাতেই প্রত্যেকবার সেলিব্রিটি মুখকে প্রার্থী করেছে? শিক্ষিত বা উচ্চবিত্ত ভোটারদেরকে টার্গেট করার জন্যই কি? তুমি যদি দেখো উত্তরপাড়া যে বিধানসভা, এই বিধানসভা এমন এক বিধানসভা যেখানে যেরকম মিউনিসিপ্যালিটি আছে সেরকম পঞ্চায়েতও রয়েছে। 3টে পঞ্চায়েত রয়েছে এবং 2টো মিউনিসিপ্যালিটি। এবং উত্তরপাড়ার যে শহরাঞ্চল মানে মিউনিসিপ্যাল এলাকাগুলো, সেখানে ওপার বাংলার একটা বিরাট অংশের মানুষ থাকেন, বর্ধিষ্ণু মানুষ থাকেন। গঙ্গার পাশেই একদম যেহেতু যে জায়গাগুলো, ওইখানে দীর্ঘ সময় ধরে ওপার বাংলা থেকে মানুষ এসে থেকেছেন, বসবাস করেছেন। তারা ওখান থেকে বিভিন্ন চাকুরি করেছেন। এবং যেহেতু উত্তরপাড়া বিধানসভার মধ্যেই একসময় হিন্দ মোটর কারখানাটা চলতো, তো হিন্দ মোটরের সঙ্গে বিরাট অংশের কর্মচারীরা যুক্ত ছিলেন। এবং যুক্ত ছিলেন বলেই বালি, উত্তরপাড়া, হিন্দ মোটর এই চত্বরগুলোতে প্রচুর পরিমাণে অবাঙালি মানুষ আসেন, থাকেন, কাজকর্ম করেন। ডেটা যদি চেক করো, প্রায় 23-24% অবাঙালি মানুষ ওই উত্তরপাড়ার ভোটার। ফলত উত্তরপাড়া দীর্ঘদিন ধরেই এমন একটা জায়গা যেটা নিয়ে মানে বিশ্লেষণ করার জায়গা রয়েছে, অনেকগুলো জায়গা রয়েছে। কিন্তু সব থেকে যেটা বড় ফ্যাক্টর এখানে খুব ইম্পর্টেন্টলি আমি আজকেই চেক করছিলাম যে ভারতের স্বাধীনতার পরবর্তী সময় যবে ইলেকশন শুরু হয়েছে সেখান থেকে 2000 সাল পর্যন্ত প্রায় 50 বছর এখানে সিপিআইএম ক্ষমতায় ছিল। এবং অবিভক্ত কমিউনিস্ট পার্টি প্রথমে, তারপর সিপিআইএম। এবং তার মানে এখানে বোঝাই যাচ্ছে এটা বামেদের শক্ত ঘাঁটি। পশ্চিমবঙ্গের অনেক জায়গায় এবং গোটা পশ্চিমবঙ্গই বামেদের শক্ত ঘাঁটি ছিল। কিন্তু যে বিধানসভা থেকে 50 বছর ধরে কোনো দল রাজনৈতিকভাবে জয়লাভ করে, কংগ্রেসের জামানাতেও ছিল, কংগ্রেসের জামানাতেও, এবং এইখানে তো কোনোদিন কংগ্রেস জেতেই নি, এখানে বিজেপিও কোনোদিন জেতেনি, কোনো দল জেতেনি। সিপিএম জিতেছে আর তৃণমূল কংগ্রেস জিতছে। ফলত এই জায়গাটা খুব ফ্যাক্টর আমার মনে হয় এই যে 2026-এর নির্বাচন আসছে। এবং স্বাভাবিকভাবে এই কারণেই হয়তো আমরা এই বিধানসভা নিয়ে প্রথমে কথা বলছি। শুধু তাই নয়, বিজেপির যে কথাটা তুমি বলছিলে, 2019-এ বিজেপি সেখানে ভালো ফল করেছিল, কিন্তু 21-এ সেই ফলটা আবার অনেকটা পিছিয়ে গিয়েছিল। 21-এ আবার সিপিআইএম খুব একটা খারাপ ফল করেনি। আমি ডেটা দেখছিলাম কিছুক্ষণ আগেই। 2021 সালে সিপিআইএম ডেফিনেটলি খারাপ ফলাফল করেছে। অন্যান্য জায়গার তুলনায় যেমন 6-7% নেমে গেছে, এখানে কিন্তু 21% প্লাস ভোট পেয়েছে সিপিআইএম এখান থেকে। বিজেপি পেয়েছে 28%, আর তৃণমূল কংগ্রেস পেয়েছে 46% থেকে কিছুটা বেশি। কাঞ্চন মল্লিক স্বাভাবিকভাবে এখানে জিতেছে।
তো এই জায়গাটাতে কিন্তু এই 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 যে সিপিআইএম এর ভোট কমেছে প্রায় 17%, বিজেপির ভোট বেড়েছে 16%, তৃণমূলের ভোট বেড়েছে 2%। তাহলে বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের বাকি যে অ্যাসেম্বলি সিটগুলোতে যেখানে বিজেপি খুব ভালো ফলাফল করেছে 40%, 35%, মানে ধরো হেরে গেছে, তারপরেও 30-35% ভোট পেয়েছে, সেখানে কিন্তু সিপিআইএম এর জন্যই বলতে পারা যায় বিজেপি কিন্তু এখানে মাত্র 28% ভোট পেয়েছে, যেটা কিন্তু সামগ্রিকভাবে বিজেপি পায়নি গোটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, আমরা যখন দেখছি 23%-এর বেশি অবাঙালি ভোট রয়েছে যে অ্যাসেম্বলিতে, সেই অ্যাসেম্বলিতে বিজেপি ভোট শেয়ার কমছে অথচ বামেদের বেশি। এর কারণটা আমার ধারণা এর কারণ হতে পারে এখানে যে পঞ্চায়েত এরিয়াগুলো, এই পঞ্চায়েতে কিন্তু সিপিআইএম বারবার ভালো ফলাফল করে, তো এইটা একটা ফ্যাক্টর বলে মনে হয়। আর এখানে যে হিন্দ মোটরের কারখানা বন্ধ হয়ে যাওয়া, সেটা কি তৃণমূলের ওপর কোনো প্রভাব ফেলেছে আগামী দিনে বা এই 26-এর নির্বাচনে ফেলতে পারে? দেখো, বাম আমলের খুব বড় একটা অভিযোগ ছিল যে শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, লক আউট হচ্ছে, প্রতিদিন মিছিল, মিটিং, হরতাল, বন্ধ, অবরোধ ইত্যাদির কারণে প্রচুর নাকি কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু হিন্দ মোটরের ক্ষেত্রে সেটা সত্যি নয়, কারণ হিন্দ মোটর বন্ধ হওয়ার নেপথ্যে হচ্ছে তাদের যে অ্যাম্বাসাডার তার আধুনিকীকরণ হয়নি, তারা অ্যাম্বাসাডার আর বানায়নি, তারা নতুন গাড়ি সেখানে বানাতে পারতো কিন্তু বানায়নি, ফলত এইটা এক্ষেত্রে সত্যি নয়। কিন্তু যেহেতু ওভারঅল সিপিআইএমকে এটা বলে ব্লেম করা যায়, তাই একটা এত বড় কারখানা হিন্দ মোটর ডেফিনেটলি বিরাট পরিমাণে মানুষের কর্মসংস্থান যোগাতো, বিশেষ করে 70, 80, 90 এই সময়টা গত শতাব্দীর। তো তার ফলে তো ওভারঅল একটা প্রভাব পড়েছেই, মানে হিন্দ মোটরের মতো বড় কারখানা, যেমন আমরা বলছি যে টাটা এলে অনেক রকম অনুসারী শিল্প হতো, অনেক কারখানা আসতো, সিমিলারলি হিন্দ মোটর বন্ধ হওয়ার সাথে অনেক অনুসারী শিল্পও তো বন্ধ হয়ে গিয়েছে। এবং আজকের দিনে গাড়ি প্রডিউসার পশ্চিমবঙ্গে সে অর্থে বড় কোম্পানিগুলো করে না, তার বদলে পুনেতে হয়, হায়দ্রাবাদ, গুজরাট, ব্যাঙ্গালোর বিভিন্ন জায়গায় শিফট হয়ে গেছে। তো এইটার একটা প্রভাব সুদূর প্রসারিত আছে, ওভারঅল হয়তো আছে, কিন্তু গোটা উত্তরপাড়ায় কতটা আছে আমি মানে এই নিয়ে একটু সন্দেহ আছে বলে মনে হয়। হিন্দ মোটরের কারখানা বন্ধ হয়ে যাওয়ার পরই সেখানে 16 বছরের একটি বাচ্চা মেয়েকে ধর্ষণ একদম অভিযোগও রয়েছে। এই কারণে উত্তরপাড়া খুব ফ্যাক্ট। প্রথম কথা, তুমি যে আধুনিক মানে এই সময়ের কথা যেহেতু বলছো, আমরা দেখেছি যে কাঞ্চন মল্লিককে মমতা বন্দ্যোপাধ্যায় এখান থেকে টিকিট দিয়েছিলেন, এবং কাঞ্চন মল্লিককে আমরা ছোটবেলা থেকে ওটা সিরিয়াসলি নিইনি, এবং উনি নেওয়ার মতো কাজও করেননি, কারণ অভিনয়টা ওই ধরনের। কাঞ্চন মল্লিক খুব সাইড রোল, খুব কমেডি জনরা এই ধরনের কাজ করেছে, দু একটা সিরিয়াস কাজ ছাড়া তিনি করেননি, ফলত কাঞ্চন মল্লিককে মানুষ স্বাভাবিকভাবে কোনোদিন নেয়নি। সেরকম একটা মানুষকে পশ্চিমবঙ্গ বিধানসভায় পাঠিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তারপরেও কাঞ্চন মল্লিকের মুভমেন্ট খুব একটা রাজনৈতিক নয়, অনেকেরই নয়, কিন্তু ওনাকে মানুষ আমার মনে হয় সেভাবে নেয়নি। উত্তরপাড়ার মানুষও মোটামুটি আমাদের গ্রাউন্ড রিপোর্টে সেটাই বলেছেন, ওনাকে দেখা যায় না, পাওয়া যায় না, উনি নিজের বিয়ে নিয়ে, নিজের পরিবার নিয়ে ব্যস্ত, অভিনয় জীবন নিয়ে ব্যস্ত। হ্যাঁ, এইটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে কাঞ্চন মল্লিকের সাথে আমরা দেখেছিলাম যে কত বিরাট বৈরিতা হয়েছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের ওখানকার অলিখিত সেকেন্ড ম্যান বা ফার্স্ট ম্যান বলা যেতে পারে, শ্রীরামপুর লোকসভার মধ্যেই পড়ে উত্তরপাড়া। তো এইরকম একটা জায়গায় ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো সিনিয়র একজন পলিটিশিয়ান, তার এগেনস্টে থাকা একটা বিধায়কের জন্য কিন্তু খুব সমস্যার। এবং সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের লবির লোকজন কতটা কাঞ্চন মল্লিককে কাজ করতে দিয়েছে বা কাঞ্চন মল্লিক করতে পারলেন, সে নিয়েও কিন্তু সন্দেহের অবকাশ আছে। আমরা আগেও দেখেছি যে শ্রীরামপুরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটা তৃণমূলের বিরাট অ্যান্টি লবি আছে, যারা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দেওয়ালে লিখেছিল যে মাতাল তোমায় জানতে হবে, আগামীকে মানতে হবে, এবং এই আগামী মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ধরেই নেওয়া যায়। ফলত কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের লবি ওখানে যা চাইবে তাই হবে। এবং তুমি যে কথাটা এক্ষুনি বললে যে হিন্দ মোটরে একটি নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে, এবং তুমি যদি একটু খবর নিয়ে দেখো বা জানো হয়তো, সেখানে কিন্তু অভিযুক্ত তৃণমূল কংগ্রেস করে, হ্যাঁ, এবং তৃণমূলের সাথে যুক্ত, এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মানে কাছাকাছি থাকা একটা তৃণমূলের সদস্য। ফলত এইটার একটা এফেক্ট আছে। কিন্তু আমরা দেখলাম যে পরপর সেখানে সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় সভা করছেন, এবং যেহেতু বালিতে থাকেন দীপশিতা ধর এবং ক্যান্ডিডেট ছিলেন,
এবং শ্রীরামপুরেরও ক্যান্ডিডেট ছিলেন, ফলত ওই জায়গাটাতে দীপশিতা ধর, মীনাক্ষী মুখোপাধ্যায়রা একটা রাজনৈতিকভাবে জায়গা তৈরি করার চেষ্টা করছেন। উল্টো দিকে প্রধান বিরোধী দল বিজেপি কিন্তু উত্তরপাড়ায় সেভাবে নেই। উত্তরপাড়ায় তাদের বড় কোনো মুভমেন্ট নেই। আমরা দেখলাম এই যে নাবালিকাকে ধর্ষণ করলো হিন্দমোটরে, তৃণমূলেরই একজন মানুষ, মানে তাকে অভিযুক্তই বলা হচ্ছে, তার সেই সময় কিন্তু আন্দোলন করলেন মীনাক্ষী মুখোপাধ্যায়রা। বাংলা বাঁচা যাত্রা কিন্তু উত্তরপাড়ায় একটা আলাদা করে হল্ট পেল। তার কারণ কি এই বামেদের ভোট, বামেদের 2021 বা 24-এর যে ভোট ব্যাংক উত্তরপাড়া অ্যাসেম্বলিতে, সেইটা কি টার্গেট করছে বামেরা? আমার মনে হয় করছে। এবং এই উত্তরপাড়ায় বিধানসভা কেন্দ্রে বিভিন্ন যে সমস্যাগুলো থাকে, রাস্তা খারাপ থেকে শুরু করে ওয়াটার লগিং, এগুলোও কিন্তু খুব গুরুত্বপূর্ণ সমস্যা। এবং গ্রাউন্ড রিপোর্ট আমরা যখন করি, সেখানকার মানুষ কিন্তু অভিযোগটাই করে কাঞ্চন মল্লিককে দেখতে পায় না। তো এগুলো কতটা ফ্যাক্টর হতে পারে ভোটের সময়? এইটা তো আরবান সেক্টরের, দেখো বিধানসভার ভোট এমন একটা ভোট, যে ভোটটা বোধহয় পুরোপুরি এভাবে হয় না, মানে এখানে একটা ওভারঅল পার্সপেক্টিভ থাকে সরকার বদলের কিংবা সরকারকে রেখে দেওয়ার, এবং সরকারের কিন্তু সামগ্রিক প্রকল্প থাকে, লক্ষ্মীর ভাণ্ডার, রেশন ব্যবস্থা, ওভারঅল আমরা রাজ্য সরকারের তখন বহুমুখী প্রকল্প, এই প্রকল্পকে সাধারণ মানুষ কতটা গুরুত্ব দিচ্ছে বা দিচ্ছে না তার ওপর বিধানসভা কিছুটা নির্ভর করে। আবার ডেফিনেটলি তুমি যে ভার্সনটা বলছো, লোকাল কাউন্সিলর, লোকাল পঞ্চায়েত সদস্য, তাকে কতটা দেখতে পাওয়া যায়, কতটা কাজ করে, রাস্তাঘাট কতটা হয়েছে, কিন্তু সেটা অনেক সেকেন্ডারি হয়ে দাঁড়ায় বিধানসভা লোকসভার ক্ষেত্রে। তো সেইটা কতটা প্রভাব ফেলবে বোঝা যাচ্ছে না, তবে ডেফিনেটলি পঞ্চায়েতের ক্ষেত্রে তো পড়বে। কারণ আমরা দেখছিলাম যে 2024 সালে লোকসভাতে কিন্তু এখানে তৃণমূলের ভোট পার্সেন্টেজ আগের তুলনায় কমেছে। আমরা দেখলাম যে এখানে বিজেপি বরঞ্চ ভোট পার্সেন্টেজ বাড়িয়ে 33% চলে গেছে উত্তরপাড়া অ্যাসেম্বলিতে, এবং কমিউনিস্ট পার্টি বা সিপিআইএম তারাও ভোট ব্যাংক বাড়িয়েছে 25.72%। সুতরাং তৃণমূলের এখানে ভোট শেয়ার প্রায় 8-9% কমে গেছে। তো এইটা কিন্তু একটা প্রভাব ফেলতে চলেছে বোধহয় আমার মনে হয়। এবং পঞ্চায়েত ভোটে এই যে উত্তরপাড়ার যে পঞ্চায়েত সিটগুলো রয়েছে, নবগ্রাম গ্রাম পঞ্চায়েত, কানাইপুর গ্রাম পঞ্চায়েত, রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েত, এবার আমরা জানি যে পঞ্চায়েতে ভোট দিতে দেয় না পশ্চিমবঙ্গের শাসক দল, তারা বোমাবাজি, গুলি, ভোটের নমিনেশন উইথড্র করে ফেলা, প্রত্যেক দিন এরকম ঘটনা ঘটে। তারপরেও কিন্তু এই 3টে গ্রাম পঞ্চায়েত মিলে বিরোধীরা প্রায় 12-13খানা সিট পেয়েছে। ডিটেল রিপোর্ট পাওয়া যায় না, কারণ কে কবে তৃণমূল থেকে বিজেপিতে চলে যায়, বিজেপি থেকে তৃণমূলে চলে যায়, কিংবা সিপিআইএম থেকে তৃণমূলে চলে যায়, এই রিপোর্ট তো আমাদের পক্ষে ডিটেলে জানা সম্ভব হয় না। কিন্তু ওভারঅল এখানে 12-13-14টার কাছে সিট আছে এখানে বিরোধীদের, বামেদেরও আছে, বিজেপিরও আছে। এবং গ্রাম পঞ্চায়েতে কিন্তু দুর্দান্ত ফলাফল করেছিল বামেরা। উত্তরপাড়া তো বটেই, গোটা পশ্চিমবঙ্গেই পঞ্চায়েত ভোটে 2023-এর যে পঞ্চায়েত ভোট, সেই পঞ্চায়েত ভোটে কিন্তু বামেদের ভোট পার্সেন্টেজ প্রায় 23 থেকে খানিকটা বেশি, 24% ভোট পেয়েছিল। সেখানে বিজেপি কিন্তু 22% ভোট পেয়েছিল। ফলত কিন্তু এই উত্তরপাড়াতে যে বামেরা প্রায় 25 বছর ধরে ক্ষমতায় ছিল, বারবার জিতে এসেছে। 50 বছর, প্রথমে 50 বছর, হ্যাঁ, তারপর আরো বেড়েছে। তারপরে এই যে 50 বছর পর হঠাৎ করে এটা কি, মানে 2011 সাল থেকে যে তৃণমূল কংগ্রেস জিতে আসছে, এটা কি শুধুমাত্র পরিবর্তনেরই হাওয়া, নাকি সেখানকার বিধায়কদেরও কিছু ব্যর্থতা ছিল সেই কারণেই? দেখো, মানে শুধু তো আর পরিবর্তনের হাওয়া দিয়ে দীর্ঘদিন জেতা যায় না। সিপিআইএমকে আমি যদি বলি, তারা অ্যান্টি কংগ্রেস রাজনীতি করেই এত বছর জিতেছে। একটা দল, সে 1951 সাল থেকে 2000 সাল পর্যন্ত জিতেছে। 2011-এ প্রথমবারের জন্য ওখানে তৃণমূল বিধায়ক পেয়েছে। মানে এই যে দীর্ঘদিনের কংগ্রেসের লিগ্যাসি, বিধান রায়, নেহেরু, প্রফুল্ল সেন, এই বিরাট লিগ্যাসির মাঝখানে কিন্তু কমিউনিস্ট পার্টি জিতছিল। তখন তো একটা জ্যোতি বোস ওইভাবে তৈরি হয়নি, তারপরেও জিতেছে। 50 বছর চারটিখানি কখন একটা বিধানসভা থেকে জেতা, সেই বিধানসভা থেকে তারা জিতেছে। কিন্তু তুমি যেটা বললে যে মানে শুধুমাত্র পরিবর্তনের হাওয়া দিয়ে না যেতে চায় না, আমি যদি বলি যে 2001 সাল কিংবা ধরে নিচ্ছি 2011 সালেও যে তৃণমূল কংগ্রেসের জয়, সেটা পরিবর্তন, কিন্তু তারপরেরটা তো এইভাবে হতে পারে না। এটা ঠিক যে উত্তরপাড়ার যে পৌরসভা, মিউনিসিপাল কাজ কিন্তু হয়েছে। তুমি যদি একটু দেখো যে এখন আবার বলছি, উত্তরপাড়ার শহরাঞ্চলে বর্ধিষ্ণু মানুষ থাকেন, তাদের খাওয়া পড়ার অভাবটা নেই। হ্যাঁ, তারা সরকারি চাকরি করেন, আধা বেসরকারি চাকরি করেন, বেসরকারি কাজের সাথে যুক্ত হয়েছে আজকের প্রজন্ম। তুমি যদি ওখানে যাও, দেখবে ছোট ছোট শপিং মল গড়ে উঠেছে। হ্যাঁ, দামি দামি জামা কাপড়ের দোকান হয়েছে গোটা জিটি রোড ধরে। এবং জিটি রোড যেহেতু ঐতিহাসিকভাবেই এইখানে একসময় ইউরোপিয়ানরা এসেছিল, ফলত এই অঞ্চলের মানুষ
সে টাকা পয়সা আছে, হুগলির খানাকুলের মতো অবস্থা উত্তরপাড়ার নয়। এবার এই মানুষগুলোর ডেভেলপমেন্টের মানে কি ছিল? ডেভেলপমেন্টের মানে একটু মিউনিসিপাল পরিষেবা, ভালো লাইট, প্রত্যেকদিন সকালবেলা ময়লার লোক গাড়ি নিয়ে আসছে কিনা, ড্রেনটা ঠিকঠাক পরিষ্কার হচ্ছে নাকি, এইগুলো হচ্ছে মূল কনসার্ন ছিল। এবং পর ফ্ল্যাট উঠছিল। এইরকম একটা জায়গায় মিউনিসিপ্যাল কাজ কিন্তু তৃণমূল কংগ্রেস ওখানে করেছে, হ্যাঁ, কিন্তু সমস্যা যেহেতু বিধানসভার এবং ওভারঅল একটা ব্যাপার, তখন তোমার কাছে সমস্যা চলে আসবে যে দুর্নীতি হয়েছে শিক্ষায়। উত্তরপাড়ায় আবার বলছি, বর্ধিষ্ণু মানুষ থাকেই মানে বিরাট অংশের ছেলেমেয়েরা সরকারি চাকরির জন্য পড়াশোনা করেন, হ্যাঁ। উত্তরপাড়াটা কলেজ আছে, সেই কলেজে পড়াশোনা কতটা হয় না, তাদের টিচার আছে কিনা, স্কুলগুলোর বর্তমান অবস্থা কি, এটা কিন্তু বিধানসভায় মানুষ দেখবে। সেইখানে কিন্তু আবার তৃণমূল কংগ্রেস পিছিয়ে পড়বে, কারণ এটা ওভারঅল সরকারি একটা সিস্টেম, যে সিস্টেমের মধ্যে দুর্নীতি হয়েছে, যে সিস্টেমের মধ্যেই ধর্ষণ, হ্যাঁ। উত্তরপাড়ার যারা সচেতন মানুষ, যারা মূলত একটু বাম ঘরানার মানুষ, তারা তো নিশ্চয়ই ভোট দেওয়ার আগে আরজি করেন মেয়েটার কথা ভাববে। কিন্তু তৃণমূল কংগ্রেস বারবার যেটা বলে যে এই সমস্ত কিছুতে ভোট হয় না, শুধু উন্নয়নেই ভোটটা হয়, দুর্নীতি ফ্যাক্টর করে না, ধর্ষণ ফ্যাক্টর করে না, তাদের শুধু উন্নয়নেই ভোটটা হয়। তো উন্নয়নটা কি প্রয়োজন? প্রত্যেকের প্রয়োজন তো একরকম হতে পারে না। আমি ধরে নিচ্ছি, ধরো একটা পরিবার, যে পরিবারের একজন মানুষ সরকারি চাকরি করত, তার পরের প্রজন্ম আজকের দিনে বেসরকারি কিংবা সরকারি চাকরি করে, তার ওভারঅল ধরে নিচ্ছি মাসিক রোজগার, তার পেনশন এবং ছেলের মাইনে বা মেয়ের মাইনে মিলিয়ে 70-80 হাজার টাকা। তার উন্নয়নটা কেমন? তার তো খাওয়া পড়ার অভাব নেই, তার ছেলের যদি চাকরিও চলে যায় তাও তার পেনশন আছে, হ্যাঁ। তার উন্নয়নটা কি? তাহলে তার নিজের উন্নয়নের বাইরে গিয়ে সে নিশ্চয়ই অন্যের উন্নয়নের কথা ভাববে। সে যদি ভাবে যে তার বাড়ির যে কাজের পরিচারিকার কাজ করতে আসে যে মহিলা, তার ছেলে কিংবা মেয়ে যদি একটা ভালো স্কুলে পড়তে পারে, সে যদি ভাবে তার পাড়ার একটি বাড়ি, সেই বাড়ির যে মূল আর্নিং মেম্বার তিনি মারা গিয়েছেন, তার স্ত্রী যদি একটা ছোট চাকরি পান, বা তার স্ত্রী যদি আশাকর্মী হন, তার যেন মাইনেটা একটু বেশি হয়, এইগুলো যদি কেউ মাথায় রেখে ভোটটা দেয়, তখন কিন্তু উন্নয়ন আর মাথায় লাগে না। কারণ তার তো উন্নয়নের প্রয়োজন নেই। তার যে পরিবারের 70-80 হাজার টাকা মান্থলি রোজগার, তার তো লক্ষ্মীর ভান্ডারটা না নিলে চলে, তার ছেলে মেয়ের তো সবুজ সাথী না নিলে চলে, সে তো চাইলে পারে একটা দামি স্কুলে ছেলে মেয়েকে ভর্তি করতে। উত্তরপাড়া থেকে কাছাকাছি কত বেসরকারি দামি স্কুল আছে। এই এলাকাটায় বেশিরভাগই এলিট ক্লাস বা উত্তরপাড়া দু রকম আছে, আবার বলছি 3টে গ্রাম পঞ্চায়েত আর 2টো মিউনিসিপ্যালিটি। ও 2টো মিউনিসিপ্যালিটি বর্ধিষ্ণু মিউনিসিপ্যালিটি। আবার বলছি, জিটি রোড ভারতবর্ষের অন্যতম পুরনো রাস্তা। এই জিটি রোডে দুধার ধরে যারা মানুষ থাকেন, তারা ঐতিহাসিকভাবে এখানে এসছেন। ওপার বাংলা থেকে যারা এসছেন, তারা চাকরি বাকরি পেয়েছেন, তারা পুরনো ছিল, তারা ইউরোপিয়ান সংস্কৃতিটাকে পেয়েছেন। কারণ সোজা গেলে চন্দননগর, সেখানে ফ্রেঞ্চরা থাকতো, তার আগে ডাচরা থাকতো, আর্মেনিয়ানরা থাকতো, মাফ করবে ড্যানিশরা থাকতো। তো এই যে এত রকমের ইউরোপিয়ানরা আসার ফলে তো এই জায়গার অর্থনৈতিকভাবে অলরেডি উন্নত। আর গঙ্গা তীরবর্তী অংশ মানেই সেখানে শিল্প হয়েছে, ছোট ছোট কলকারখানা হয়েছে, ফলত এখানকার মানুষের তো খাওয়া পড়া, ছেলে মেয়ের স্কুলে ভর্তি করার, মানে ডেফিনেটলি সব অঞ্চলেই গরিব মানুষ আছে, কিন্তু এখানে কম আছে বলে আমার মনে হয়। এই জন্য কি তৃণমূল কংগ্রেস এখানে 2011 সালের পর থেকে সেলিব্রিটি মুখদেরকেই প্রার্থী করেছে? আনছে ডেফিনেটলি, নইলে হয়তো জেতার জায়গায় ছিল না। তাদের নিশ্চয়ই মাথায় আছে বামেদের ফেলে আসা 50 বছর। একটা দল 50 বছর সেখানে জিতছে মানে তার তো কিছু ছাপ রেখে গেছে। একটু নজর করো, শ্রীরামপুরের দিকে কিন্তু অনেকগুলো মিউনিসিপ্যালিটিতে যথেষ্ট ভালো ভোট ব্যাংক ছিল মিউনিসিপ্যালিটি সিপিএম এর, হ্যাঁ। দীপশিতা ধরো খুব একটা খারাপ ভোট পায়নি, দীপশিতা ধরো 20% প্লাস ভোট পেয়েছে। সুতরাং দীপশিতা ধরের এখানে ডেটাটা নেই আমার কাছে, দেখতে হবে, কিন্তু এখানে ভোট পার্সেন্টেজ বামেদের সবসময় ভালো। তো কি মনে হয় 2026-এ উত্তরপাড়া বিধানসভাতে কি তৃণমূল তাদের এই যে ট্রেন্ড চলে আসছে 11 সালের পর থেকে, সেটাকে ধরে রাখতে পারবে নাকি কিছু পরিবর্তন হতে পারে? এবার দেখা যাক কি হয়। কারণ কাঞ্চন মল্লিককে তো আবার বললাম, মানুষ খুব একটা চাইছে না, এটা বোঝাই যাচ্ছে। কাঞ্চন মল্লিক রাজনৈতিকভাবে ব্যর্থ বলা যায়, হ্যাঁ। এবার কাঞ্চন মল্লিক ভোটে দাঁড়াবে কিনা আমরা তো জানি না। যদি দাঁড়াতে চায়, তৃণমূল কংগ্রেস মনে হয় না তাকে টিকিট দেবে, মানে এটা শোনা যায়। যদি দেয়ও, তাহলে কিন্তু মানুষ কাঞ্চন মল্লিককে খুব একটা নেবে না। আর আবার বলছি, যেহেতু কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটা বড় ফ্যাক্টর, কল্যাণ বন্দ্যোপাধ্যায় কতটা কাঞ্চন মল্লিককে জায়গা ছাড়বে, কি হবে, এইটা এখনই বোঝা যাচ্ছে না। তবে বিজেপির কোনো ফ্যাক্টর কাজ করবে? বিজেপি তো ওভারঅল একটা ফ্যাক্টর আছে। বিজেপির তো সব জায়গায় ধরো বুথে বসার লোকও নেই, সেখানেও বিজেপি সেকেন্ড হয়ে গেছে বা ফার্স্ট হয়ে গেছে। এইটা বিজেপি কি করবে? বিজেপির কিন্তু সেই অর্থে মুভমেন্ট নেই উত্তরপাড়ায়, বড় আন্দোলন মিছিল মিটিং হচ্ছে না, বরঞ্চ বামেদের মুভমেন্ট বেশি। আবার বলছি,
আর আমরা যেটা দেখছিলাম যে বামেরা এবছর লোকসভার স্টাইলেই খানিকটা কতগুলো সিটকে অ্যাড্রেস করে সেই সিটে লড়ার কথা ভাবছে, মানে খুব ভালো করে ফাইট দেওয়ার কথা ভাবছে। মুর্শিদাবাদের কিছু সেট আছে, উত্তর দমদম আছে, সেরকম উত্তরপাড়াও কিন্তু আছে। অনেকে শোনা যাচ্ছিল যে মীনাক্ষী মুখোপাধ্যায়কে এখানে ক্যান্ডিডেট করা হতে পারে, দীপশিতা দত্ত হতেই পারে। এখন দেখা যাক কি হয়, তবে কোনো স্ট্রং অপোনেন্ট থাকলে তাহলে কিন্তু কাঞ্চন মল্লিক বা যেই তৃণমূল কংগ্রেসের দাঁড়াক তার কিন্তু চাপ আছে। হুগলিতে কিন্তু তৃণমূলের সে অর্থে বড় কোনো মুখ নেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছাড়া। আর কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে তো আর এমপি থেকে এমএলএ পদের জন্য দাঁড় করাবে না তৃণমূল, তাই তৃণমূলের কিন্তু চাপ আছে এই সিটটাতে কাঞ্চন মল্লিককে, মূলত কাঞ্চন মল্লিকের জন্যই বলে আমার মনে হয়। আজকের আলোচনা ছিল এই পর্যন্তই। এরকমই আরও বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক সমীকরণ জানতে হলে বা বিশ্লেষণ জানতে হলে চোখ রাখুন হাবের পর্দায়।